ইশিকা আর কিছু বলে ওঠার আগে ঈশান ওকে ছাড়িয়ে নিল। আব্বু আম্মু তারা রুম থেকে বেরিয়ে গেল, কারণ ইশিকার এরকম কথা ওরা শুনতে পাচ্ছিল না। ঈশান গিয়ে একটা জায়গায় বসে পড়ল আর বলতে লাগলো, খুব বেশি ভালোবাসি তো, ওই জন্য এরকম করে সবার সামনে ছোট করছো না। একটা দিনই আমার লাইফটাকে পুরো বিষিয়ে তুলেছ। সারা জীবন আমার সাথে থাকলে আমাকে হয়তো এভাবে শেষ করে দেবে, তাই না? আব্বু আম্মু বেরিয়ে যেতে ইশিকা একটা ডেভিল হাসি দিল আর বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দিস? তোকে বলেছিলাম না তুই এগুলো করিস না, কিন্তু তুই সেটাই করেছিস। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আজকে থেকে শুধু আমার নাটকটা দেখবি। যতদিন বেঁচে আছি ততদিন সেটাই দেখে যাবো। দেখবো তুই আর কি করতে পারিস, আর কত অপমান আর অবহেলাটা আমাকে সহ্য করতে পারিস। হ্যাঁ, কতটা করতে পারিস, আর কতটা আমাকে সবার সামনে ছোট বানাতে পারিস। আমি বললামই তো, তুই শুধু দেখে যা যে আমি কি করতে পারি আর না পারি। ঈশান কথাগুলো বলেই বাসা থেকে বেরিয়ে গেল। আব্বু আম্মু যাওয়ার সময় ওকে বারবার বারণ করতে লাগলো, কিন্তু ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। তো রাতে ঈশান বাসায় ফিরতে ইশিকা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে আরম্ভ করলো, বেবি, এই বেবি, তুমি কোথায় গিয়েছিলে? তুমি জানো না তোমাকে ছেড়ে আমি একটা মুহূর্ত থাকতে পারি না? তুমি জানো তোমার জন্য কতটা টেনশন হচ্ছিল? তুমি ওই বাজে মেয়েটার কাছে গিয়েছিলে তাই না? ও আমাকে ফোন করে বলেছে, আর বলেছে তুমি ওর সাথে সময় দিচ্ছ। তুমি এগুলো কেন করছো বলো? কালকে রাত্রে কি আমি তোমাকে কম সুখ দিয়েছি? আর তারপরেও তুমি এগুলো করছো। আব্বু আম্মু ডাইনিং রুমে ছিল, ঈশানের ফেরার অপেক্ষা করছিল, কারণ ইশিকা কান্নাকাটি করেছে আর ঈশান বাসায় ফিরছিল না দেখে ওর উপর রাগ করে এরকম বাসায় ফিরছে না দেখে ইশিকা প্রচণ্ড পরিমাণে রেগে এরকম একটা কাজ করলো। ঈশান ওকে ছাড়িয়ে নিল আর কিছু বুঝে ওঠার আগেই আব্বু এসের গালে দুইটা থাপ্পড় মারল আর বলল, এক্ষুনি তুই আমার বাসা থেকে বের হয়ে যা। তোর কোনো অধিকার নেই বাসায় থাকার। তোর কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ঘরে বউ থাকতে কি না যে বাজে মেয়েদের সাথে মেলামেশা করে সে আমার ছেলে হতে পারে না। আব্বু, এই মেয়েটা মিথ্যে কান্নাতে তোমরা আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, কিন্তু একটা সময় বুঝতে পারবে যে আমি আজকে যা বলেছিলাম না, আমি কোনো অন্যায় করিনি। ওকে ভালোবেসে বিয়ে করেছি, আর একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বিয়ে হয়েছে। ওই জন্যই তোমরা আমাকে ভুল বুঝছো তো। অপ্রতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে মানে তুই কি বলতে চাচ্ছিস? আর তুই কি বলছিস এসব? মামুনি ও ও কি বলছে বলো তো? এবার ঈশান কিছু বুঝে ওঠার আগে ইশিকা যেটা করলো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। ইশিকা সেদিন রাতে ওদের মাঝে কী হয়েছিল আর ওরা যে নেশার ঘরে দুজন দুজনের সাথে রুম ডেট করে বসেছিল সবটাই বলে দিল। সব শোনার পর আব্বু অবাক হয়ে গেল। গল্পটা এমন করে সাজালো যে ঈশান সবটা ভেবেচিন্তেই করেছে আর সবটা ঠান্ডা মাথায় বোঝালো। ঈশান ওকে প্ল্যান করে ড্রিঙ্কস করিয়েছে, তারপর ইচ্ছে করে ওর সাথে সবটা করেছে। সব শোনার পর আব্বু বলতে আরম্ভ করলো, আমার ভাবতেও অবাক লাগছে তুই কিনা আমার ছেলে, যাকে ভালোবাসিস, তার সাথে এইরকম একটা নোংরা কাজ করতে পারলি। আর মামুনি, তাহলে তুমি সেদিন মিথ্যা বললে কিসের জন্য? কাকে বাঁচানোর জন্য? দেখলে তো মামুনি, তুমি কাকে ভালোবাসা দিয়ে আগলে নেওয়ার চেষ্টা করেছো। সে কিনা তোমাকে সম্মান দিতে জানে না, তোমার ভালোবাসাটাকে এইভাবে পায়ে মুড়িয়ে দিচ্ছে। আব্বুর কথাতে ঈশানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন ইশিকা হুটহাট করে আব্বুর পায়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু প্লিজ ওকে কিছু বলো না, ও কান্নাকাটি করছে, দেখো ওর কষ্ট হচ্ছে। প্লিজ এগুলো বলো না। দেখো ও ইচ্ছে করে করেনি, এটা হয়ে গেছে। তাছাড়া আমিও তো ওকে ভালোবাসতাম, আমিও ওকে ওসবের জন্য মাফ করে দিয়েছি বলো। এখন তো আমি ওর স্ত্রী, আমি চাই না ওকে তুমি বকা দাও কিংবা আমার জন্য ও কষ্ট পাক। প্লিজ আব্বু। দেখেছিস যে মেয়েটাকে তুই এইভাবে কষ্ট দিচ্ছিস, এই মেয়েটা তোকে কত ভালোবাসে, যার জন্য তোর কষ্টটা সহ্য করতে পারছে না। আর তুই কি না ওকে দিনের পর দিন, একটা দিন হতে না হতেই এইভাবে এতটা কষ্ট দিচ্ছিস। আমার ভাবতেই তো ভয় হচ্ছে যে তুই পরের দিনগুলো তোর সাথে কী বিহেভ করবি। মামনি, তুমি এমন একটা ছেলেকে ভালোবেসেছো যে কিনা তোমার ভালোবাসাটাকে সম্মান তো দিতেই জানে না, উল্টে তোমার গায়ে এভাবে হাত তুলছে। আব্বু আম্মু তোমরা টেনশন করো না, তোমার ছেলে দেখো একদিন ঠিকই আমার ভালোবাসাটা বুঝতে পারবে আর সব ঠিক হয়ে যাবে। ও ঠিকই শুধু আমার ওপর মনোযোগ দিবে আর আমার থেকে দূরে সরে যেতে পারবে না। আমাদের যদি একটা বেবি আসে, দেখো ও ঠিক ওই বেবির মুখের দিকে তাকিয়ে আমাকে আপন করে নেবে। তুমি কাকে কি বলছো? ও বেবির মর্মটা বুঝবে?
একটা বেবি হলে দেখবে ওকেও ঈশান টর্চার করবে। আমার ছেলেটাকে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, ও কিনা এইরকম কাজ করতে পারে। ঈশানের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ে যাচ্ছে। ঈশিকা আব্বু আম্মুকে আরও রাগিয়ে দিচ্ছে আর চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা পর্যায়ে আব্বু আম্মু বেশ কিছুক্ষণ ওকে বকা দিলে রুমে গেল। ঈশান ওর সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে তারপর শাওয়ার ছেড়ে দিয়ে ভাবতে লাগলো, ভালোবাসাটা আমার জন্য অনেক ছিল রে। ভুল সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি আমি। নিজের বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসা যে এত বেশি অন্যায় হবে আমি ভাবতেও পারিনি। যার জন্য এরকম করে কষ্ট পেতে হবে। ইশিকা, তুমি হয়তো আজকে আমাকে এমন করে কষ্ট দিচ্ছ, কিন্তু একটা সময় যখন আমি তোমার থেকে দূরে হারিয়ে যাব না, তখন দেখবে এই কষ্টটা তুমি আর আমাকে দিতে পারবে না। আজকে যে মানুষটাকে এত বেশি ঘৃণা করছো, অবহেলা করছো, একটা সময় তুমি যেন তাকেও ভুলেও না ভালোবেসে ফেলো। হ্যাঁ, তাহলে তার দেওয়া অবহেলাটা যে তোমার লাইফে কত কষ্ট বয়ে আনবে সেটা তুমি ভাবতেই পারছো না। এই ঘটনার পর একটা মাস কেটে গেল রে। একটা মাসে ঈশিকা ঈশানের লাইফটাকে পুরো বিষিয়ে তুলছে। তাই ঈশান আর থাকতে পারছে না। তারপর সব শেষ যেদিন ঈশিকা আব্বু আম্মুর সামনে ওকে ছোট করলো, সেদিন ঈশান কাউকে বোঝানোর চেষ্টা করলো না, শুধু বলল, অনেক করেছো, আর কিছু করতে হবে না। অনেক শুনিয়ে দিয়েছো। আব্বু আম্মু, আমি দোষ স্বীকার করে নিচ্ছি। আমি সব কিছুই করেছি, ইশিকার কোনো দোষ নাই। ইশিকা, আমি তোমার ভালোবাসার সম্মান দিতে জানি না। ওই জন্য এরকম করে সবার সামনে ছোট করলে তো করতে থাকো, কিন্তু আজকের পর এই সুযোগটা আর তোমরা পাবে না। না কাউকে এরকম করে বকা দিতে পারবে। তবে একটা কথা কি জানো তো ইশিকা, প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম তোমাকে, কিন্তু বোঝানোর আগেই সেটা এমন করে পায়ে মারিয়ে দিলে। আজকের পর হয়তো তোমার ইগনোরটা থেকে যাবে, কিন্তু ইগনোর করা মানুষটা থাকবে না। সবাই বিষয়টা হালকাভাবে নিল আর ঈশান রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল আর ঈশিকা ঈশানের সামনে গিয়ে বলতে লাগলো, তুই কি ভেবেছিস এত সহজে তোকে আমি ছেড়ে দিব? কখনোই না। তুই আমার থেকে কখনোই পার পাবি না। তোর সাহস কি করে হয় আমাকে এভাবে সবার সামনে ছোট করার? আর তুই আমার সাথে রুম ডেট করিস না? তোর শরীরের চাহিদা খুব বেড়ে গেছে তো। আজকের পর থেকে তুই শুধু দেখে যা আমি তোর সাথে কি করি আর না করি। সে সুযোগটা আর তুমি পাবে না। তুমি কি ভাবছো সবসময় তুমি এগুলো সহ্য করে যাবো? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি সব সময় এগুলো সহ্য করব? তোমার এসব অত্যাচার, অপমান, আজকে তুমি যেটা করেছো না, এটা আমার সহ্যের সীমাটাকে অতিক্রম করে গেছে। এসব যদি তোমার সাথে হতো না, তুমি এতদিন সুইসাইড করে নিতে। আমি একটা ছেলে বলে এতদিন সবটা দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছি, আর তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। এই জন্যই কিচ্ছু বলতে পারিনি। তবে একটা কথা কি জানো তো, আজকের পর আর ইগনোর করার জন্য তুমি আমাকে পাবে না। ঈশিকা অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। তারপর কিছু বলে ওঠার আগে ঈশান সেখান থেকে চলে গেল। তো সেদিন রাতে ঈশান খাবার খেলো না আর না কেউ ওকে ডাকলো। রাতেও ঈশিকা আব্বুর সামনে আবারও নাটক করলো যে ঈশানের জন্যে খাবে না। আম্মু আব্বুকে আরও কিছুক্ষণ বকা দিল। ঈশান তারপর আর কোনো কথা বলল না। তো রাত 2টার দিকে ঈশিকার কথা বলা শেষ হলেও ঘুমিয়ে পড়ে। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর কিছু একটা ভাবতে লাগলো। তো পরদিন সকাল 10টায় ঈশিকার ঘুম ভাঙলে দেখলো ঈশান রুমে নেই। তখন ঈশিকা বলতে লাগলো, কুত্তাটা এত তাড়াতাড়ি কোথায় গেল? ওর সাহস কি করে হয় ও আমাকে রেখে এভাবে বাসার বাইরে চলে যায়? ঈশিকা কথাগুলো ভেবে উঠে ফ্রেশ হয়ে তারপর নিচে আসলো। খেয়াল করলো আব্বু আম্মু বসে আছে। ঈশিকা একটু অবাক হলো, কারণ আব্বু এই টাইমে বাসায় থাকে না। তাই ঈশিকা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর মনে হতে লাগলো ঈশান ওকে আজকে না বলেই বাসা থেকে বেরিয়ে গেছে। এর জন্য ওকে শাস্তি পেতে হবে। সবটা ভেবেই ঈশিকা এসে আব্বুর সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আব্বু, এই টাইমে তুমি বাসায়? ও কোথায় গেছে বলো তো? তোমরা নিশ্চয়ই ওকে বাসা থেকে বের হতে বারণ করেছিলে, তাই না? দেখো, আমার ঘুম থেকে ওঠার আগেই তোমাদের বাসা থেকে এমন করে বেরিয়ে গেল। না জানি আবার কোন মেয়ের সাথে কি করছে। আব্বু আম্মু ঈশিকার মুখের দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। কোনো রিয়াকশন না দেখে ঈশিকা আবারও কান্না করে দিল। তখন আম্মু ওর দিকে একটা কাগজ এগিয়ে দিল। ঈশিকা কাগজটা হাতে নিয়ে দেখলো কাগজে কিছু একটা লেখা আছে। আম্মু ওর মুখের দিকে তাকিয়ে রইল। তখন ঈশিকা কাগজটা পড়তে আরম্ভ করলো। আব্বু আম্মু, তোমরা আমাকে যে জন্য এতদিন ধরে ভুল বুঝে আসছো, তার কোনো কাজই আমি করিনি। আসলে আমার ইচ্ছে ছিল না এই কথাগুলো বলার, কিন্তু বলে যাওয়া ঠিক হবে বলে মনে করলাম। আসলে ভেবেছিলাম কখনো তোমাদের আর এই মুখটা দেখাবো না, তাই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম। ভেবেছিলাম যাকে ভালোবাসি তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করব। ওই জন্য দিনের পর দিন ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বুঝতে দূরের কথা। যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে একের পর এক মিথ্যে নাটক করে তোমাদের সামনে আমাকে এত পরিমাণে ছোট করে দিয়েছে আর বাজে বলে তুলে ধরেছে
যার জন্য এখন নিজের কাছে নিজেকে ছোট বলে মনে হয়।